আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে 3 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা পূর্বের 2টি ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো। তোমরা যদি ওই ক্লাসগুলো আসলে না দেখে থাকো তাহলে আজকের ক্লাসটা আসলে খুব একটা বেশি বুঝবা না। আমি শুরুতে যেটা বলেছি, এই অধ্যায় থেকে 10 নম্বর অর্জন করা খুবই সহজ, কারণ এখানে প্রথমে যেই এটা থাকে তোমরা একটু খেয়াল করো। আমি পূর্বের ক্লাসটা একটু রিপিট করছি যে অনাদায় পাওনা খরচ সাধারণত বের করতে বলে 2 নম্বরে বলে বা খ নম্বরে বলে প্রয়োজনীয় জাবেদা এবং খতিয়ান। তো প্রয়োজনীয় জাবেদা করতে হলে তোমাদেরকে অবশ্যই অনাদায় পাওনা খরচটা বের করতে হবে, এবং অনাদায় পাওনা কীভাবে খরচ করতে হয় সেটা এখানে একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা পূর্বের ক্লাসটা দেখে নিবা, কারণ ওই ক্লাসটা দেখা ছাড়া তোমরা কিন্তু এটা বুঝবা না। সেটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা খরচ, এটার সাথে নতুন অনাদায় পাওনাটা যোগ করবা, পুরাতন অনাদায় পাওনার সাথে নতুন অনাদায় পাওনাটা যোগ করবা, এবং নতুন অনাদায় পাওনার সঞ্চিতিটা যোগ করবা, এবং পুরাতন সঞ্চিতিটা বিয়োগ করবা, যেটা হবে সেটা হচ্ছে অনাদায় পাওনা খরচ। তো এখানে অনাদায় পাওনা যেটা পুরাতন তার জন্য একটা জাবেদা হবে, নতুনের জন্য একটা জাবেদা হবে, অনাদায় পাওনা খরচ যেটা এটার জন্য 2টা জাবেদা হবে। এখন অনাদায় পাওনা খরচ না বের করে তুমি কখনোই প্রয়োজনীয় জাবেদা দেখতে পারবা না বা করতে পারবা না। এই জন্য তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো বিস্তারিত দেখে আসো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য মেক করলে সেটা তোমাদের সামনে চলে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের একটি কোশ্চেন, যেটা হচ্ছে 2018 সালে, তোমরা জানো 18 সালে 2টি কোশ্চেন এসেছে সকল বোর্ডে, তো এটা তার মধ্যে একটি কোশ্চেন, এবং এখান থেকে আসলে কত সহজে 10 নম্বর অর্জন করা যায় আজকের এই কোশ্চেনের সলিউশনটা যখন তোমাদেরকে দেখাবো, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো ক নম্বর কোশ্চেনে কি বলেছে। ক নম্বরের কোশ্চেনে বলেছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হলে আমাদেরকে কি করে করতে হবে, দেখো এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি এটা নিয়ে, যে প্রাপ্য হিসাব এর সাথে ধারে বিক্রয় থাকলে যোগ হবে মাইনাস নতুন অনাদায় পাওনা মানে বিয়োগ হবে, এরপরে যে অবশিষ্ট প্রাপ্য হিসাব থাকবে তার নির্দিষ্ট একটা পার্সেন্ট থাকবে, যে অত পার্সেন্ট নতুন অনাদায় পাওনা সঞ্চিতি ধরো, সেটা তোমরা ধরে নিবা। এটা আমরা এখন ক নম্বরে সরাসরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা দেখি কি ক নম্বরের কোশ্চেনটা কি বলছে, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যখন আমরা করব তখন আমরা প্রথমে প্রাপ্য হিসাব লিখব। কি লিখব? প্রাপ্য হিসাব। দেখো প্রাপ্য হিসাব এখানে কত আছে, সরি টাইম কনজিউম করার জন্য, প্রাপ্য হিসাবে আছে আমাদের 75,000। আমরা বলছি এটার সাথে ধারে বিক্রয় থাকলে যোগ হবে, এখানে ধারে বিক্রয় কোথাও নেই। তো আমরা এরপর বলছি নতুন অনাদায় পাওনা বিয়োগ হবে। তোমরা জানো নতুনের আরেক নাম হচ্ছে অলিখিত। নতুন অনাদায় পাওনা। দেখো এখানে 2টা অনাদায় পাওনা দেওয়া আছে, একটা হচ্ছে অবলোপনকৃত অনাদায় পাওনা আর একটা হচ্ছে অলিখিত অনাদায় পাওনা। এর ভিতরে শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে পুরাতন বা লিখিত, শেষে যেটা থাকে সেটা হচ্ছে অলিখিত বা নতুন। তো এখানে নতুনটা বাদ যাবে, যেটাকে আমরা অলিখিত বলতে পারি। তোমরা এখানে অলিখিত লিখতে পারো 4,000। তো থাকলো কত? 71,000। এটার নাম হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। অবশিষ্ট প্রাপ্য হিসাব। তো এখন এখানে বলা আছে, দেখো স্পষ্ট করে, প্রাপ্য হিসাবের মানে অবশিষ্ট প্রাপ্য হিসাবের 10% অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো নতুন অনাদায় পাওনা
সঞ্চিতি হচ্ছে এই যে ৭১,০০০-এর 10%। তো ৭১,০০০-এর 10% কত হয়? ৭,১০০। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খতে চলে যাই। খতে কি বলেছে দেখো, খতে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। আমি তোমাদেরকে এই কথাটা আরেকবার বলছি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাইতে বললে অবশ্যই তোমাদেরকে অনাদায়ী পাওনা খরচটা আগে বের করে নিতে হবে। অনাদায়ী পাওনা খরচ ছাড়া কখনোই তোমরা মানে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাতে পারবে না। এই ক্লাসটা আমরা অবশ্যই দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম, বা প্রথম ক্লাসেও কিছু কথা বলেছি, তোমরা অবশ্যই সেটা দেখে আসো। তো আমি প্রথমে অনাদায়ী পাওনা খরচ বের করব, এরপরে আমি প্রয়োজনীয় জাবেদা দাখিলা করব। তো এটা আমরা ওয়ার্কিং নামে আমরা লিখতে পারি। এটা হচ্ছে খর আমরা ওয়ার্কিং করব আগে, জাবেদা করার আগে, কারণ কোশ্চেনে চেয়েছে শুধু জাবেদা। তো জাবেদা করতে হলে আমি যেটা বলছি যে অনাদায়ী পাওনা খরচটা তোমাদেরকে আগে বের করে নিতে হবে। তো অনাদায়ী পাওনা খরচ বের করার জন্য স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনাটা, যেটা এখানে বলা আছে কি লিখিত অবলোপনকৃত, যেটা শুরুতে থাকে সেটা হচ্ছে লিখিত বা পুরাতন। লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা। এটার সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ করতে হবে। এটার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও যোগ করতে হবে। এরপরে এটার সাথে এটার থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বিয়োগ করে দিতে হবে। দেন যেটা থাকবে সেটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ। তো আমরা দেখি অ্যামাউন্টগুলো কী কী আছে, খেয়াল করো। যে অনাদায়ী পাওনা, দেখো এখানে অবলোপনকৃত অনাদায়ী, এটা যেহেতু শুরুতে আছে এটা হচ্ছে আমাদের পুরাতন, আর এটা যেহেতু শেষে আছে এটা হচ্ছে আমাদের নতুন। তো অনাদায়ী পাওনা যেটা পুরাতন সেটা হচ্ছে ৫,০০০। অনাদায়ী পাওনা শুরুটা আছে ৫,০০০, তো আমরা লিখলাম ৫,০০০। এরপরে নতুন অনাদায়ী পাওনা যেটা পরেরটা অলিখিত অনাদায়ী পাওনা, এটা হচ্ছে ৪,০০০, আমরা লিখলাম ৪,০০০। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা অলরেডি ক নম্বরে বের করে ফেলছি ৭,১০০। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা শুরুতে দেওয়া আছে, খেয়াল করুন ১/১/২০১৭ অনাদায়ী পাওনা সঞ্চিতি ক হাজার ৮,০০০, ৮,০০০ বাদ যাবে। এবার আমরা যোগ বিয়োগ করি, ৯,০০০, ৭,১০০ মাইনাস ৮,০০০। ৮,০০০ তো পুরাতনটা হচ্ছে, হ্যাঁ ৮,০০০। তো যখন ৮,০০০ আমরা বাদ দেব, ৮,১০০। এটা হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচ। তো অনাদায়ী পাওনা যেহেতু খরচ বের করে ফেলছি, এবার আমরা কি করব? এবার আমরা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাবো। তো প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাতে হলে আমাদেরকে, যেটা আমি অলরেডি ২ নম্বর ক্লাসে বলেছিলাম, যেটা লিখিত এটার জন্য একটা জাবেদা হবে, বা পুরাতন যেটা নতুন সেটার জন্য আরেকটা জাবেদা হবে, আর যে অনাদায়ী পাওনা খরচ এটার জন্য 2টা জাবেদা হবে। তোমরা কিন্তু এগুলো আবার দিও না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম যে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য 2টা। তো জাবেদা করার জন্য তোমরা জাবেদার সুন্দর করে একটা ঘর করবা, যে 5টা ঘর হয়। প্রথম হচ্ছে তারিখ, এরপরে বিবরণ, এরপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, এরপরে হচ্ছে ক্রেডিট টাকা। তো ডেবিট ক্রেডিট টাকা এরকম করে ঘর করবা। আমি এখানে তোমাদের জন্য ঘরটা করলাম না, ঘরটা করলে সময় বেশি লাগবে এবং জায়গা দরকার হবে, যাতে করে ভিডিওটা শর্ট সময় শেষ করা যায়। তাই আমি ঘর না করে সংক্ষেপে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কি করবা? ঘর করে নেবা। তো আমি যেটা বলছিলাম যে
যেটা অলিখিত লিখিত, এটার জন্য একটা জাবেদা হবে। সেটা কি নামে হবে? সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। 1 নম্বরটা লিখে ফেলি, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব হচ্ছে ডেবিট, টাকা হচ্ছে 5,000। প্রাপ্য হিসাব ক্রেডিট হচ্ছে 5,000। আচ্ছা, এরপরে নতুনের জন্য একটা জাবেদা হবে, নতুন যে 4,000, এটার জন্য এই একই নামে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট 4,000। এরপরে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ যেটা হবে, এটার জন্য দুইটা জাবেদা করতে হবে। এই দুইটা জাবেদা কী নামে হবে? অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। এই 8,100-র জন্য এটার জন্য কয়টা জাবেদা হবে? দুইটা জাবেদা হবে। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, খরচ হিসাব ডেবিট 8,100, আর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। আরেকটা জাবেদা হবে, যেহেতু এটা আমরা হিসাবটা ক্লোজ করে দেব, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট হয়ে যাবে, আয় বিবরণী ডেবিট হয়ে যাবে। তোমরা এটাকে আয় সারাংশ লিখতে পারো, কোনো বইতে সারাংশ দেওয়া আছে হয়তোবা। এটা হচ্ছে, আর অনাদায়ী পাওনা খরচটাকে ডেবিট করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রয়োজনীয় জাবেদা। এই যে 4টা জাবেদা করার জন্য আমাকে এই ওয়ার্কিংটা করে নিতে হয়েছে। ওয়ার্কিংটা ছাড়া তুমি কখনোই এই জাবেদা করতে পারবে না। তো এই ছিল আমাদের জাবেদা, অবশ্যই তোমরা ঘর করে করবা। এবার আমরা সরাসরি গতে চলে যাই, দেখি গতে কি আছে। গতে আছে হলো অনাদায়ী পাওনা হিসাব, আর একটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, অর্থাৎ এই দুইটার তোমার খতিয়ান করতে বলছে। তো খতিয়ানের জন্য আমি তোমাদের একটি কথা বলেছিলাম যে প্রাপ্য হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবে যখন খতিয়ান তুমি করবা, অবশ্যই তোমাকে এই ব্যালেন্স বিডি আকারে তোমার উদ্বৃত্তটা বা যেটা থাকে সেটা অথবা ঘাটতি থাকে সেটা দেখে নিতে হবে, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল সাধারণ নিয়মে করবা। তো এখানে অনাদায়ী পাওনা হিসাব মাত্র দুইটা, এই যে অনাদায়ী পাওনা খরচ যেটাকে অনাদায়ী পাওনা হিসাব বলা হয়, এই একটা তোমরা এটা অ্যাজ ইউজুয়াল নিয়মে করে ফেলবা। আমি অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবটা তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। আশা করি এটা দেখানোর পরে এই নিয়মে যে কোনো অঙ্ক আসবে তোমরা পারবা। তো এখানে খতিয়ান করার জন্য নির্দিষ্ট ছকের কথা বলা নাই, তোমার খুশি, তুমি আসলে যেই ছকে করতেছো সেটাই করতে পারো। আমরা টি চকটায় আমরা ব্যালেন্স জ্যার চকটায় আমরা একটু লিখে নিলাম। দেখো আমি হাত দিয়ে ঘরটা করলাম। ওকে, তো আমাদের এখানে ব্যালেন্সের জন্য দুইটা ঘর থাকবে, ডেবিট এবং ক্রেডিট। এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, তারিখ। ওকে, আমরা লিখি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স,
ক্রেডিট ব্যালেন্স। তো অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য শুরুতে ব্যালেন্স বিডি আকার লিখে নিতে হবে। দেখো এখানে যেটা শুরুতে দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমরা যেহেতু করতেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করতেছি, এখানে যেটা দেওয়া আছে 1 তারিখে এটা ব্যালেন্স বিডি, এটা হচ্ছে 2017 জানুয়ারি 1। তোমরা এটা অবশ্যই বাংলা লিখতে পারো, ব্যালেন্স বিডি। তো এখানে যেহেতু সঞ্চিতি অলওয়েজ ক্রেডিটই হবে 8000, এটা হচ্ছে আমাদের এখানে 8000 ক্রেডিট ব্যালেন্সে আমরা 8000 লিখে ফেললাম। এবার দেখি আমাদের জাবেদাতে সঞ্চিতি আছে আর কি কি, খেয়াল করো। অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে 5000, এটা প্রাপ্য হিসাব নামে হবে ডেবিটের করে 5000, এটা হচ্ছে ডিসেম্বর 31। কি নামে হবে? প্রাপ্য হিসাব নামে হবে 5000 ডেবিট পাশে। তো খেয়াল করো, এটা তো তোমরা সবাই জানো, যেহেতু ক্রেডিট ব্যালেন্স আছে আমার 8000 আর ডেবিট আছে 5000, অবশ্যই বিয়োগ যখন করি 3000, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্সে উদ্বৃত্ত থেকে যায়, সুতরাং আমরা ক্রেডিটের ঘরে আমরা 3000 টাকা লিখে দেব উদ্বৃত্ত, বা যা ক্রেডিটের উদ্বৃত্ত এটা। এরপরে আমরা দেখি আরেকটা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা প্রাপ্য হিসাব নামে হবে 4000 ডেবিটের পাশে, ডিসেম্বর 31। প্রাপ্য হিসাব তাও ডেবিট 4000। এখন দেখো আমার উদ্বৃত্ত আছে ক্রেডিট ব্যালেন্স 3000 আর বর্তমানে আসছে ডেবিট 4000, যখন আমি বিয়োগ করব এই যে 1000 বেশি থাকে সেটা কিন্তু ডেবিটের টাকা, সুতরাং এটা আমরা ডেবিট পাশের উদ্বৃত্তে আমরা 1000 বসিয়ে দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো আর আছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি, আরেকটা আছে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স 8000, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স 8100, সেটা কী নামে হবে? অনাদায়ী পাওনা খরচ নামে ক্রেডিট পাশে 8100। অনাদায়ী পাওনা 8100। খেয়াল করো, যেহেতু এটা ক্রেডিট আর আমার ব্যালেন্স আছে ডেবিট, যখন আমি বিয়োগ করব তখন 7500 টাকা থাকে, 7100 টাকা থাকে, এটা কিন্তু আমার ডেবিট উদ্বৃত্ত। এটা তো আমার ক্রেডিট, সুতরাং ব্যালেন্সটা থাকবে ক্রেডিট উদ্বৃত্ত, কারণ ডেবিট ব্যালেন্স আছে 1000, আমার বর্তমানে ক্রেডিট 8100, যখন বিয়োগ দিব তখন 7100, এটা ক্রেডিট পাশের ব্যালেন্সে দেখাবো আমি 7100। তো এই ছিল আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। তোমরা অনাদায়ী পাওনা হিসাবটাকে করে দিবা খুব সহজেই স্বাভাবিকভাবে, সেখানে কিন্তু ব্যালেন্স থাকবে না। ব্যালেন্স বিডিটা শুধু আসবে কী কী হিসাবে? সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এবং প্রাপ্য হিসাব। এই দুইটা হিসাবের যখন খতিয়ান করতে বলে তখন তোমাদের ক্রেডিট ব্যালেন্স দেখাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখেছো। আশা করি আর কোনো সমস্যা হবে না, এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসে তোমরা সলভ করতে পারবা। যদিও ভিডিওটা তোমাদের জন্য একটু বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই অধ্যায়ের কোনো সমস্যা আশা করি আর থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।